মুভির শুরুতেই আমরা পরিচিত হই দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার জনের সঙ্গে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তার ব্যক্তিগত জীবন মোটেও শিকড় ছিল না। স্ত্রীর সঙ্গে প্রায় তার ঝগড়া হতো, আর সেই অশান্তির সবচেয়ে বড় প্রভাব পড়েছিল তাদের ছোট্ট ছেলের ওপর। বাবা মায়ের প্রতিদিনের ঝগড়া দেখে ছেলেটিও মানসিকভাবে ভেঙে পড়েছিল। একদিন কাজ করার সময় হঠাৎ জনের মনে পড়ে আজ তার ছেলের জন্মদিন। তখনই সে সিদ্ধান্ত নেয় আজ সবকিছু বদলে দিবে। বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নতুনভাবে সংসার শুরু করবে, যাতে ছেলে আবার হাসি খুশি জীবন ফিরে পায়। কাজ শেষে বাড়ি ফিরে পরিকল্পনা মতো সে স্ত্রীর সঙ্গে মিলমিশ করে নেয়। বাবা মাকে আবার একসঙ্গে দেখে ছোট ছেলে আনন্দে আত্মহারা হয়ে যায়। সত্যি কোনো সন্তানই চায় না তার বাবা মা আলাদা থাকুক। সবাই যখন একসঙ্গে বসে সুন্দর সময় কাটাচ্ছিল, ঠিক তখনই টেলিভিশনে জরুরি সংবাদ প্রচার শুরু হয়। খবরে জানানো হয় মহাকাশ থেকে একাধিক বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর সেগুলোর কিছু অংশ পৃথিবীতে আঘাত হানতে পারে। সংবাদটি শুনে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। ইতোমধ্যে একটি ধূমকেতুর অংশ বারমুডা অঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে সেখানে ভয়াবহ ভূমিকম্প শুরু হয়েছে। পরিস্থিতি বুঝতে জন দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই মাটি প্রচণ্ড কেঁপে ওঠে। শক্তিশালী কম্পনে জন মাটিতে পড়ে যায়। আকাশে উঠতে থাকা পাখিগুলো আতঙ্কে এলোমেলোভাবে ছুটে পালাতে শুরু করে, এমনকি তাদের বাড়ির কাঁচ পর্যন্ত ফেটে যায়। সবাই বুঝতে পারে মাত্র একটি ধূমকেতুর আঘাতে এত ভয়াবহ ক্ষয়ক্ষতি হলে টিভির খবরটি কোনো গুজব নয়, এটি নির্মম বাস্তবতা। এখন একে অপরকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক তখনই জনের মোবাইলে একটি জরুরি সরকারি বার্তা আসে। একই বার্তা টেলিভিশনেও প্রচার করা হয়। বার্তায় জানানো হয় জন এবং তার পরিবারের জন্য একটি বিশেষ জরুরি আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ এসেছে। চারপাশের মানুষ বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বলতে থাকে, এটা কেমন বিচার? শুধু তোমাদের পরিবারকে কেন বাঁচানোর সুযোগ দেওয়া হচ্ছে? আমরা কি মানুষ নই? রাগে ক্ষোভে তারা জনকে নানা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। জন সময় নষ্ট না করে পরিবার সহ জিনিসপত্র গোছায়। ছেলে ডায়াবেটিক্সে আক্রান্ত বলে সবচেয়ে জরুরি জিনিস ইনসুলিন সঙ্গে নেয়। গাড়িতে রওনা দেওয়ার পথে এক প্রতিবেশী মেয়েকে কোলে নিয়ে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমার মেয়েটাকেও নিয়ে যান। আমি চাই না ও আমাদের সঙ্গে মারা যাক, কিন্তু সরকারি নিয়ম নির্বাচিত পরিবারের বাইরে কাউকে নেওয়া যাবে না। মেয়েটিকে ফেলে যাওয়া ছিল জীবনের কঠিনতম মুহূর্তগুলোর একটি। অবশেষে তারা পৌঁছে যায় ইভাকুয়েশন সাইডে, যেখান থেকে বিশেষ বিমানে নির্বাচিত পরিবারগুলোকে নিরাপদে আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে অসংখ্য বিমান প্রস্তুত ছিল, আর শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। জনের পরিবারও সবার সঙ্গে লাইনে দাঁড়ায়। ঠিক তখনই জনের মনে পড়ে ছেলের ইনসুলিন গাড়িতে রেখে এসেছে। সে দ্রুত স্ত্রীকে বলে, তুমি আর ছেলে প্লেনে উঠে পড়ো, আমি ইনসুলিন নিয়ে এখনই ফিরে আসছি। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও জন আর ফিরে আসে না। উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী বারবার দায়িত্বরত কর্মকর্তাদের অনুরোধ করতে থাকে, আমার স্বামী শুধু আমার ছেলের ঔষধ আনতে গেছে, দয়া করে আরেকটু অপেক্ষা করুন। কিন্তু বিমানে কড়া নিয়ম ছিল, কোনো অসুস্থ বা চিকিৎসাধীন রোগীকে নেওয়া যাবে না। ছেলে ডায়াবেটিক্সের রোগী জানতে পেরে কর্মকর্তারা সঙ্গে সঙ্গে স্ত্রী ছেলেকে প্লেন থেকে নামিয়ে দেয়। এদিকে জন ইনসুলিন নিয়ে ফিরে এসে চারিদিকে স্ত্রী আর ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের দেখা পায় না। তার ধারণা হয় হয়তো তারা তার কথা মতো প্লেনে উঠে গেছে, তাই সেও দ্রুত বিমানে উঠে পড়ে। কিন্তু ভেতরে ঢুকে অনেক খোঁজাখুঁজির পরও স্ত্রী আর ছেলেকে কোথাও খুঁজে পায় না। অবশেষে সে নিজের সিটে বসে ভাবে হয়তো তারা বিমানের অন্য পাশে বসেছে, একটু পরেই দেখা হয়ে যাবে। ঠিক তখন পাশের একজন যাত্রী জনের হাতে থাকা ইনসুলিনের বাক্সটি দেখে জিজ্ঞেস করে, এটা কি আপনার ওষুধ? জন উত্তর দেয়, না, এটা আমার ছেলের। লোকটি বিস্মিত হয়ে বলে, তাহলে এই ওষুধ নিয়ে আপনি ভেতরে এলেন কিভাবে? বাইরে তো সব রোগীকেই আটকে দেওয়া হচ্ছে। কথাটি শুনেই জনের বুক কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যদি তার ছেলে ডায়াবেটিক্সের রোগী হয় তাহলে নিশ্চয়ই তাকেও বিমানে উঠতে দেওয়া হয়নি। এই ভয়াবহ সত্য বুঝেই জন দ্রুত প্লেন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্লেনের ভেতরে থাকা যাত্রীরা তাকে আটকে দেয়। তারা বলে এখন আর কেউ প্লেন থেকে নামতে বা প্লেনে উঠতে পারবে না, সব সিট ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। এদিকে বাইরে অপেক্ষা করা মানুষগুলো এই কথা শুনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা চিৎকার করে বলতে থাকে, আমরা এত কষ্ট করে এখানে এসেছি, তবুও আমাদের উঠতে দেওয়া হচ্ছে না। আমাদের জীবন কি কোনো মূল্যই রাখে না? উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে পুলিশ গুলি ছুটতে শুরু করে। অন্যদিকে জনের স্ত্রী এখনো কর্মকর্তাদের অনুরোধ করেই চলছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে যেতে দিন, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। উনি একজন দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সরকার নিজেরাই তাকে জরুরি বার্তা পাঠিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশের গুলির কারণে একটি বিমানের জ্বালানিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, আর অসংখ্য মানুষ সেই বিস্ফোরণের শিকার হয়। স্ত্রী আতঙ্কিত হয়ে জনকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। বুদ্ধি করে সে গাড়ির জানালায় চিরকুট আটকে দেয়, জন, আমি আমার বাবা মায়ের বাড়িতে যাচ্ছি, সেখানে এসে খুঁজে নিও তোমার স্ত্রী। তারপর ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। জন খুঁজতে খুঁজতে গাড়ির কাছে ফিরে চিরকুটটি দেখে, কিছু স্বস্তি পায়।
অন্তত তারা বেঁচে আছে। এদিকে জনের স্ত্রী আর ছেলে এক দোকানের দিকে যাচ্ছিল, তখন কিছু উন্মুক্ত মানুষ গুলি চালাতে শুরু করে। ভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে বেরিয়ে আসে। বাইরে একটি গাড়ি দেখে স্ত্রী চালককে অনুরোধ করে সাহায্যের জন্য। লোকটি তাদের তুলে নেয়। পথে স্ত্রী পুরো ঘটনা খুলে বলে, ছেলে ডায়াবেটিক্সের কারণে বাদ পড়েছে, বিশৃঙ্খলায় স্বামী থেকে আলাদা হয়ে গেছে। লোকটি সহানুভূতির ভান করে বলে, চিন্তা করো না, আমি নিজেই তোমাদের সেই জায়গায় নিয়ে যাব। স্ত্রী বাধা দেয়, ওখানে বিস্ফোরণ হচ্ছে আর ছেলে রোগী বলে তাদের আবার ফিরিয়ে দেবে। হঠাৎ লোকটির আচরণ বদলে যায়। রাগান্বিত কণ্ঠে বলে, চুপ করে বসে থাকো, এবং জোর করে স্ত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। রাস্তায় পড়ে সে চিৎকার করে, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ, ফিরিয়ে দাও। কিন্তু কোনো গাড়ি থামে না। অন্যদিকে জন হাঁটতে হাঁটতে একদল কিশোর কিশোরীকে গান নাচে মেতে থাকতে দেখে। পৃথিবী ধ্বংস হওয়ার আগে শেষ সময়টা তারা আনন্দে কাটাতে চায়। ঠিক তখনই দূরে ধূমকেতুর টুকরো আছড়ে পড়ে, ভয়ঙ্কর বিস্ফোরিত হয়, চারপাশে নীরবতা নেমে আসে। স্ত্রী ছেলে হারিয়ে জন ভেঙে পড়লেও থেমে থাকে না। এগিয়ে গিয়ে একটি পিকআপ ট্রাক পায়, যেটি কানাডার দিকে যাচ্ছিল। তার শ্বশুর বাড়িও কানাডায়, তাই সে উঠে বসে। ট্রাকে এক তরুণের সঙ্গে পরিচয় হয়। ছেলেটি বলে তার মা ডাক্তার, তার কাছে শুনেছে পৃথিবী ধ্বংস হলে সভ্যতা আবার গড়ে উঠতে হবে, তাই সরকার আগে থেকেই কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ার, ডাক্তারদের মতো গুরুত্বপূর্ণ পেশার মানুষদের বাঁচিয়ে রাখছে। আপনিও তাই নির্বাচিত। আজ রাতে কানাডা থেকে গ্রিনল্যান্ডের শেষ বিমান ছাড়বে। সেখানে বিশাল নিরাপদ বাংকার আছে। জন দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমিও নির্বাচিত ছিলাম, কিন্তু স্ত্রী ছেলেকে হারিয়ে ফেলেছি। আগে ওদের খুঁজতে হবে। তখনই কয়েকজন লোক জনকে ঘিরে বলে, আমাদের সঙ্গে চলুন, সরকার আপনাকে নির্বাচিত করেছে, আপনার মতো মানুষ দরকার। জন যেতে অস্বীকার করলে ধস্তাধস্তি শুরু হয়। সেই তরুণ ছেলেটি এগিয়ে এসে জনকে বাঁচায়। জন পালাতে সক্ষম হয়, কিন্তু ছেলেটি নিজে প্রাণ হারায়। এদিকে যে লোকটি স্ত্রীকে ফেলে দিয়েছিল, সে ছেলেকে নিয়ে ইভাকুয়েশন সাইটে পৌঁছে নিজের স্ত্রীকে হাসতে হাসতে বলে, দেখেছো, সরকার আমাদের নেয়নি, কিন্তু বুদ্ধি কাটিয়ে সুযোগ নিয়েছি। ছেলের হাতের রিস্টব্যান্ড দেখিয়ে বলবো, এটাই আমাদের টিকিট। সবাই ভাববে আমরা নির্বাচিত। কর্মকর্তাদের কাছে গিয়ে তারা মিথ্যা বলে যে রিস্টব্যান্ড হারিয়ে গেছে। ছেলে তাদেরই সন্তান। যাচাইয়ের সময় জনের ছেলে কেঁদে চিৎকার করে ওঠে, না, এরা আমার বাবা মা না, এরা আমাকে অপহরণ করেছে, আমাকে বাঁচান। কর্মকর্তারা সব বুঝে অপহরণকারীদের আটক করে। ছেলেকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যায় ইনসুলিনের জন্য। এদিকে স্ত্রী রাস্তায় অসহায়ভাবে সাহায্য চাচ্ছিল। এক দয়ালু মানুষ তাকে গাড়িতে তুলে ইভাকুয়েশন সাইটে পৌঁছে দেয়। সেখানে সবাইকে ছেলের বর্ণনা দিয়ে খুঁজতে থাকে। এক কর্মকর্তা তাকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে, ভয় পাবেন না, আপনার ছেলেকে ইনসুলিন দেওয়া হয়েছে, সে নিরাপদ। আনন্দের কান্নায় স্ত্রী ছেলেকে বুকে জড়িয়ে ধরে। তারপর এক কর্মীকে বাবার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে বলে। কর্মী জানায় ওই এলাকায় বাস যাচ্ছে, তাতে আসনের ব্যবস্থা করে দেয়। মা ছেলে বাসে রওনা দেয়। অন্যদিকে জন নানা বাধা পেরিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, ওরা কি এসেছে? শ্বশুর মাথা নেড়ে বলে, না বাবা, এখনো তো আসেনি। জন হতাশ হয়ে বলে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, শিগগিরই ধূমকেতুর মূল অংশ আঘাত করবে, তার আগে ওদের পৌঁছাতে হবে। রাগে শ্বশুর বলে, সব দোষ তোমার, আমার মেয়ে নাতিকে তোমার ভরসায় দিয়েছিলাম, আজ তারা কোথায়? ভেঙে পড়া জন চুপচাপ প্রার্থনা করে, হে ঈশ্বর, ওদের নিরাপদে রেখো। ঠিক তখন ফোন বেজে ওঠে। স্ত্রী বলে, আমরা বাড়ির কাছেই আছি, কয়েক মিনিটেই পৌঁছে যাব। জন উত্তেজিত হয়ে বলে, আমি এখনই বাইরে বেরিয়ে আসছি, তাড়াতাড়ি এসো। কিছুক্ষণ পরই দূরে স্ত্রী সন্তানকে হেঁটে আসতে দেখে জন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এত ভয়াবহ পরিস্থিতিতেও তারা আবার একসঙ্গে হতে পারে। জন বলে, বিপদ এখনো কাটেনি, শীঘ্রই ধূমকেতুর বড় অংশ আঘাত করবে, তবে গ্রিনল্যান্ডে বিশাল নিরাপদ বাংকার আছে, আমাদের সেখানে পৌঁছাতে হবে। স্ত্রী বাবাকে বলে, আপনি আমাদের সঙ্গে চলুন। বৃদ্ধ বাবা মৃদু হেসে বলে, না মা, আমার বয়স হয়েছে, জীবনের শেষ সময়টা এখানেই কাটাতে চাই। মৃত্যু এলে কেউ আটকাতে পারবে না, তবু প্রার্থনা করব সব ঠিক হয়ে যাক। তোমরা যাও, ভালো থেকো। ভারাক্রান্ত মনে বাবাকে বিদায় জানিয়ে তারা গ্রিনল্যান্ডের পথে রওনা দেয়। পথে আকাশ থেকে ধূমকেতুর টুকরো পড়তে থাকে, আগুন ছড়ায়, গাড়ি বিস্ফোরিত হয়, চারিদিকে যানজট আর মৃতদেহ। পৃথিবীর শেষ দিনের বিভীষিকাময় দৃশ্য। এর মধ্যে জন স্ত্রীকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, ছেলের জন্য হলেও শক্ত থাকতে হবে। আজ রাতেই কানাডা থেকে গ্রিনল্যান্ডের শেষ বিমান ছাড়বে, যেভাবেই হোক উঠতেই হবে। বিমানবন্দরে পৌঁছাতে প্রায় দেরি হয়ে যায়। শেষ বিমানটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। জন গাড়ি নিয়ে বিমানের সামনে দাঁড়িয়ে পড়ে। পাইলট নেমে রাগান্বিত হয়ে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে বিমানের সামনে গাড়ি আনে কেউ? জন অসহায়ভাবে বলে, আমরা এখনো বেঁচে আছি, দয়া করে আমাদের তুলে নিন, আমরা সরকার নির্বাচিত পরিবার। জনের অসহায় অবস্থা দেখে পাইলটের মন গলে, অনুমতি দেয়। বিমান গ্রিনল্যান্ডের দিকে উড়ে যায়। আকাশে পৌঁছানোর ঠিক আগে কাছাকাছি ধূমকেতুর বিশাল অংশ আছড়ে পড়ে। ভয়ঙ্কর বিস্ফোরণে আগুন ও তাপ বিমানে আঘাত করে। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি পাহাড়ে ভেঙে পড়ে। ককপিট ক্ষতিগ্রস্ত, ইঞ্জিন বন্ধ, তবে আগুন লাগেনি এবং কেউ গুরুতর আহত হয়নি। সবাই বাইরে বেরিয়ে দূরে সামরিক বাহিনীর দিকে হাত নেড়ে সাহায্য চায়।
সেনারা তাদের উদ্ধার করে বহু প্রতীক্ষিত জরুরি ভূগর্ভস্থ বাংকারে নিয়ে যায়। ঠিক তখনই ধূমকেতুর সবচেয়ে বড় অংশ পৃথিবীতে আঘাত হানে। বাংকারের বাইরে একের পর এক বিস্ফোরণ, ভয়াবহ ভূমিকম্পে পৃথিবী কেঁপে ওঠে। আতঙ্কের মধ্যে জন তার স্ত্রী এবং ছেলেকে জড়িয়ে ধরে আবেগভরা কণ্ঠে বলে, আমি তোমাদের দুজনকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তারপর নেমে আসে নিস্তব্ধতা। বাইরে পৃথিবী প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধূমকেতুর শেষ অংশ আঘাত হানে, চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বেঁচে যাওয়া মানুষদের তাই দীর্ঘদিন বাংকারের বাইরে বেরোতে দেওয়া হয়নি। খাবার পানি সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকায় তারা কয়েক মাস সেখানেই নিরাপদে থাকে। অবশেষে পরিবেশ স্বাভাবিক হতে শুরু করলে বাংকারের বিশাল দরজা খোলা হয়। বাইরে বেরিয়ে তারা দেখে শ্বাসরুদ্ধকর দৃশ্য। পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সভ্যতার প্রায় কোনো চিহ্নই নেই। তবুও তাদের মনে একটাই স্বস্তি, তারা বেঁচে আছে। জানা যায় শুধু গ্রিনল্যান্ডে নয়, পৃথিবীর আরও অনেক দুর্গম অঞ্চলে এমন নিরাপদ বাংকার ছিল, সেখানেও অনেকে বেঁচে আছে। এবার তাদের সবাইকে একসঙ্গে মিলে নতুন করে গড়ে তুলতে হবে মানব সভ্যতা। এই আশার বার্তা দিয়ে শেষ হয় গ্রিনল্যান্ড 2020 সিনেমার গল্প। ধন্যবাদ।